হিমেরু রাতে ওই গগনের দ্বীপগুলি রে হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে ধীরে ধীরে। নমস্কার। আগত দীপাবলি উৎসব উপলক্ষে আমার মনের পুজোর চ্যানেল থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। দীপাবলি হেমন্ত ঋতুর আগমনে কার্তিক কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে উদযাপিত হয় এবং এই তিথি শুধুমাত্র অমাবস্যাতেই নয়, তার আগে পরেও বহু আচার অনুষ্ঠানের মাধ্যমে কার্তিক শুক্লপক্ষের আগমন সূচনা করে। এই 5 দিন ব্যাপী পক্ষের উৎসব সম্বন্ধে আসুন আমাদের আজকের প্রতিবেদন শুরু করা যাক। কথিত আছে সত্যযুগে এই দিনই সাগর মন্থন করে আবির্ভূতা হয়েছিলেন মাতা মহালক্ষ্মী ও 14 রত্নসমূহ। ত্রেতা যুগে এই দিনই নাকি রামচন্দ্র রাবণ বধের পরে অযোধ্যায় পুনরাগমন করেছিলেন। অযোধ্যাবাসী নগর সাজিয়ে তুলেছিল দ্বীপে। দাপরে এই তিথি পক্ষেতেই কৃষ্ণ ও তার মহিষী সত্যভামা হত্যা করেছিল দুষ্টু নরকাসুরকে এবং অশুভ শক্তির বিনাশে তারা এই ধরিত্রীতে শুভ শক্তির সূচনা করেছিল। আর কলিযুগে আমরা এই তিথিতে আমাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে নতুন শুভময় সময়ের সূচনা করে থাকি দীপ জ্বালিয়ে। কার্তিক অমাবস্যা তিথির 2 দিন আগে থেকেই পড়ে যায় সাজো সাজো রব। ধন ত্রয়োদশী উৎসবের দ্বারা সূচিত হয় এই 5 দিনের মঙ্গল অনুষ্ঠান ও আচার। ধন ত্রয়োদশীর দিন একই সাথে পূজিতা হন মাতা লক্ষ্মী, কুবের দেব এবং দেববৈদ্য শ্রী ধন্বন্তরী, যার উত্থান হয় সাগর মন্থনের সময়। এই দিন প্রচলিত ধারণা অনুযায়ী কুবের দেবের ভাণ্ডার ভরানোর জন্য ভক্তগণ ধাতব পদার্থ কেনেন। সন্ধ্যাকালে যমদীপ জ্বালন করে সূচিত হয় এই ধন ত্রয়োদশী পর্বের, যা গৃহস্থের সুখ সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে পালিত হয়। ধন ত্রয়োদশীর পরের দিন পালিত হয় ভূত চতুর্দশী। এই বাংলায় প্রচলন থাকে প্রদীপ ও শাক খাওয়ার নিয়ম। 14 প্রদীপ নিবেদিত হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে এবং 14 শাকে বিভিন্ন রোগ নিরাময়ের জন্য রেঁধে খাওয়া হয়। 14টি প্রদীপ সন্ধ্যাকালে প্রজ্বলিত করে ঘরের আঙ্গন তথা গৃহের 14টি কোণে স্থাপন করা হয়। অবাঙালিরা এই চতুর্দশীকে নরক চতুর্দশী হিসেবে পালিত করে বা ছোট দিওয়ালি হিসেবে। এর পেছনে রয়েছে নরকাসুর বধের কাহিনী, যা আমি শুরুতেই বলেছিলাম। দাপর যুগে নরকাসুর হয়ে ওঠে অত্যন্ত দুরাচারী এবং নারীর সম্মানহানি করতেও তার বাধে না। তাকে নিধন করার জন্য শ্রীকৃষ্ণ তাঁর মহিষী সত্যভামাকে নিয়ে হাজির হন প্রাগ জ্যোতিষপুরে এবং নরকাসুরকে সত্যভামা হত্যা করে আর মুক্ত করে তার হাতে বন্দি সব স্ত্রীদের। এই প্রসঙ্গে আরেকটি কাহিনীও প্রচলিত আছে। মদমতে উন্মত্ত নরকাসুর প্রাগজ্যোতিষপুরের মাতা কামাখ্যাকে মনে মনে কামনা করেন।
মাতা তাকে শর্ত দেন যে সূর্যোদয়ের আগে এক রাত্রের মধ্যেই তিনি যেন তার একটি মন্দির গড়িয়ে দেন। নরকাসুর পারেন না, ফলস্বরূপ মাতা বিষ্ণু মায়া শক্তিতে তার হত্যা করেন এবং লক্ষ্মীসহ সমস্ত স্ত্রী যারা তার কাছে বন্দী ছিল তাদের মুক্ত করেন। এই দিন অমাবস্যা যা আগামীতে আগত হয় তাতে সেই লক্ষ্মীরই পুনরাস্থাপন করে পূজিত হয়। বাংলায় এই দিন মাতা মহালক্ষ্মীর সাথে সাথে পূজিতা হন শ্যামা মাতা কালী এবং মায়ের এই অপরূপ মোহময়ী মাতৃরূপ সন্তান সম সকল ভক্ত ও সাধকের অত্যন্ত কামনীয়। শঙ্খের মঙ্গল ধ্বনি দ্বারা সন্ধ্যায় সূচিত হয় এই আরাধনা। গৃহে আঙ্গনে প্রজ্বলিত হয় শত শত দীপ, যা এই ঘন ঘোর অন্ধকার স্বরূপ অমঙ্গলকে সরিয়ে মঙ্গল সময় আগমনের সূচনা করে। এই মাতৃরূপকে আরাধনা করা হয় ভোগ নিবেদনে, আরতিতে ও পুষ্পাঞ্জলিতে। সকলে আগত সময়ের জন্য মায়ের কাছে আবেদন জানায় অশুভ শক্তি বিনাশের এবং এর দ্বারাই সূচিত হয় কার্তিক মাসের শুক্লপক্ষ। কার্তিক মাস হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এক অতি পবিত্র মাস। মাসের শুক্লপক্ষে শুরু হয় গোবর্ধন পূজা দিয়ে, যা স্মৃতিচারণে নিয়ে আসে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত অঙ্গুলির উপর ধারণ করাকে। এর সাথে নিবেদিত হয় 56 ভোগের অন্নকূট, যা মা যশোদা একসাথে 7 দিনের অষ্টব্যঞ্জন রেঁধে শ্রীকৃষ্ণকে পরিবেশন করে খাইয়েছিলেন, কারণ গোবর্ধন পর্বত ধারণের সময় 7 দিন ধরে শ্রীকৃষ্ণ কোনো ভোজন গ্রহণ করেননি। এই শুভময় সময় এগিয়ে চলে দ্বিতীয়াতে, ভাইফোঁটা, ভাইদুজ বা ভ্রাতৃদ্বিতীয়া উৎসবে, যেখানে পুরাণ অনুসারে সূর্যপুত্রী যমুনা তার ভাই যমদেবকে গৃহে আমন্ত্রণ করে তাকে আদর সৎকার করে ফোঁটা দেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন। এই দিন সেই পৌরাণিক অনুষ্ঠান মনে রেখে বোনেরা তাদের ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে কামনা করে তার দীর্ঘায়ু ও সমৃদ্ধি। ঘরে ঘরে ডাক পাঠালো, দীপালিকায় জ্বালাও আলো, জ্বালাও আলো, আপন আলো, সাজাও আলোয় ধরিত্রী রে। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে হেমন্তিকা করলো গোপন আঁচল ঘিরে ঘিরে ঘিরে। আজ তবে এ পর্যন্তই। আসন্ন উৎসব আপনাদের আগত সময়কে আলোকময় মঙ্গলময় করে তুলুক। নমস্কার, ভালো থাকবেন।